আসসালামু আলাইকুম। আমাদের হেডার পার্টের কাজ শেষ, লোগো পার্ট করেছি আমরা এবং সাথে নেভবার পার্ট করেছি। এখন আমরা দেখব এই যে ব্যানার পার্ট করা, যে এরকম একটি ব্যানার কীভাবে তৈরি করা যায়, ঠিক আছে? তো ব্যানার করতে গেলে আমাদের কী লাগবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে আর কিছু টেক্সট আর একটি প্যারাগ্রাফ, একটি হেডিং প্যারাগ্রাফ আর একটি বাটন প্রয়োজন এরকম, হ্যাঁ? যে বাটনটি অনেকটা এরকম একটি ফিল পাবো আমরা, মাউস নিয়ে এরকম কালার চেঞ্জ হবে, দ্যাটস ইট। তো এখন এই ব্যানার কিন্তু আলাদা একটা সেকশন, ঠিক না? আমরা যদি দেখি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, ঠিক না? তো এগুলোর জন্য যেরকম আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করার সুযোগ হয়েছে, হেডার অথবা নেভ, তো আসলে ব্যানারের জন্য এরকম কোনো ট্যাগ নেই, হ্যাঁ? তো এরকম ট্যাগগুলোকে বা হচ্ছে এরকম সেকশনগুলোকে সেকশন নামে একটা ট্যাগ দিয়ে বলা হয়, হ্যাঁ? যার নামই হচ্ছে কি সেকশন। মানে আমি একটা সেকশন তৈরি করছি আর কি, ওকে? তো এই সেকশনের মধ্যে আমার কী কী থাকবে সেটা একটু আমরা ডিফাইন করে ফেলি। তো এখানে ধরুন আমার কিছু ডেসক্রিপশন থাকবে শুধু, ঠিক না? আর এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছি সেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেট করব, যেটা আমরা বেসিক সিএসএস করার সময় শিখেছিলাম আর কি। তো আমি এখানে কিছু একটা ডিভ নিয়ে নিচ্ছি। তো যে কোনো গ্রুপ এলিমেন্ট, মানে যে কোনো একটা পার্টকে যখন আপনি ডিজাইন করবেন সবসময় একটা ডিভের মধ্যে নিয়ে নেবেন আর কি, যেটা একটা ভালো প্র্যাকটিস। তো আমি এখানে কী করবো, একটা হেডিং নিব। তো আমি এই হেডিংটাকে দিচ্ছি H1, কারণ হচ্ছে এটাই মেইন ট্যাগ যার মাধ্যমে এই ওয়েব পেজে সবচেয়ে হাইলাইট হয়ে থাকবে আর কি, হ্যাঁ? তো আমি ধরুন দিলাম এখানে যে টেক্সটটি আছে এটাই দিই, হ্যালো আই অ্যাম জন, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। এরপর ধরুন একটা প্যারাগ্রাফ প্রয়োজন, ঠিক না? তো প্যারাগ্রাফের জন্য আমরা জানি পি নামের একটি ট্যাগ ইউজ করা হয়। তো ট্যাগের মধ্যে ধরুন আমি এতটুকু বলে দিলাম, এখান থেকে এতটুকু, তো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে একটু ফরম্যাট করে ফেলেন, এটা ছোট হয়ে গেল। এরপর দেখেন এখানে একটা বাটন দরকার, ঠিক না? তো এটা আসলে বাটন না, এটা মধ্যে একটা লিঙ্ক, হ্যাঁ? তো ডিসকভার মোরে ক্লিক করলে যেটা হবে সে হয়তো অ্যাবাউট পেজ, মানে অন্য একটা পেজে সে আপনাকে নিয়ে যাবে। সো এখানে বাটন চিন্তা করার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে কি একটা লিঙ্ক। তো যেহেতু কোনো লিঙ্ক নেই আপাতত হ্যাশ হবে। আর দেন এখানে কি আছে, ওখানে যা লিখছে আমরা তাই লিখছি, হ্যাঁ? যে ডিসকভার মোর, ওকে? তো এখন দেখেন যদি আমরা এতটুকু রেজাল্ট দেখি, দেখবো হচ্ছে এরকম কিছু একটা আসছে, একদম সাদামাটা, ঠিক না? তেমন কোনো স্টাইল নেই বা কিছু নেই, যদি যেটা নর্মালি আসার কথা সেটাই আসছে আর কি। তো আমরা যেটা করব, এই ক্লাসের মধ্যে বা এই ডিভের মধ্যে প্রথমে একটা ক্লাস নিয়ে নিই, হ্যাঁ? তো ক্লাসের নাম দিলাম এরকম যে আমার ব্যানার কন্টেন্ট, হ্যাঁ? ব্যানার কন্টেন্ট। দেন এখানে হয়তো বাকিগুলোর ক্লাস আমরা দিতে পারি, যেমন ব্যানার হেডিং, ঠিক আছে? দেন হয়তো এরকম থাকতে পারে ব্যানার প্যারাগ্রাফ, অথবা আমরা পিজি দিয়ে দিতে পারি আর কি, হ্যাঁ? প্যারাগ্রাফের জন্য। আর এই এতে একটা ক্লাস দিতে পারি, এটার নাম হচ্ছে কি ব্যানার বাটন। তাহলে দেখুন সবগুলো আমাদের ট্যাগগুলোকে আমরা স্টাইল করব, সবগুলোকে আমরা সিলেকশনের জন্য নেমিং করে ফেললাম বা তাদের একটি ক্লাস নেম প্রোভাইড করে দিলাম। এখন হচ্ছে ক্লাস দিতে এখন হচ্ছে আমাদেরকে স্টাইল করতে হবে, ঠিক না? তো স্টাইল করার জন্য আমরা যেটা করব, এই যে ব্যানার কন্টেন্ট আছে অথবা হচ্ছে এই সেকশনের মধ্যেও আপনি একটা ক্লাস দিতে পারেন, যেহেতু আমরা জানি পুরো সেকশনের মধ্যে কী হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। তো আমি এটাকে একটা ক্লাস দিচ্ছি, তার নাম হচ্ছে ব্যানার, ঠিক আছে? মানে এতটুকু হচ্ছে আমার ব্যানার কন্টেন্ট, আর পুরোটা মিলেই তো হচ্ছে কি আমার একটা ব্যানার, ঠিক না? বা হচ্ছে ফুল ব্যানার এরিয়াটা আর কি। তো আমি কী করব, এই ব্যানারটাকে সিলেক্ট করবো ফার্স্টে, করে এখানে বলে দিচ্ছি যে ডট ব্যানার। তো ডট ব্যানারের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বিআই দিলেই হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। দেন এখানে একটা ইউআরএল দিয়ে ডাবল কোটেশন দিতে হবে, হ্যাঁ? দেন হচ্ছে ডট ডট স্ল্যাশ, কারণ হচ্ছে আমার স্টাইল ফোল্ডারটি আছে আরেকটি ফোল্ডারের মধ্যে, ইমেজ আছে আরেক ফোল্ডারের মধ্যে। তো আপনাকে যেটা করতে হয়, এক ফোল্ডার থেকে পিছনে আসতে হয়। তো আপনি এরকম ডট ডট স্ল্যাশ দিলেই ইমেজ ফোল্ডারটি দেখতে পারবেন, ঠিক আছে? দেন আপনি ইমেজে ক্লিক করেন, করে এই যে দেখেন ব্যানার ডট জেপিজিটা আমি বলে দিলাম। যদি রিলোড দিই দেখেন পুরো ইমেজটা আমাকে দেখাচ্ছে, কিন্তু ইমেজটা ছোট, কারণ হচ্ছে আমার ব্যানারটাই এখন ছোট, যার কারণে এরকম আসছে আর কি, ঠিক আছে? এখন পুরো পার্টটাকে আমাদের আস্তে আস্তে ঠিক করতে হবে, বা হচ্ছে তাকে এইরকম একটি ভিউতে নিয়ে আসতে হবে। তো প্রথমে দেখেন এই সেকশনের এই হেডিং, প্যারাগ্রাফ আর হচ্ছে বাটন, এই তিনটাকে আমরা স্টাইল করে ফেলি, তারপর কাজ করব। তো এখানে এই সবগুলো টেক্সট ছিল হচ্ছে ডান পাশে, তাহলে আমাদের কি করতে হবে, এরকম ডান পাশে সবগুলো জিনিসকে নিয়ে আসতে হবে, হ্যাঁ? তো আমি কি করব, এই যে আমাদের যে কন্টেন্টটা আছে, এই ব্যানার কন্টেন্ট যেটা আর কি, ডট ব্যানার কন্টেন্ট। তো এখানে একটি জিনিস একটু ফলো করা উচিত বা দেখানো উচিত। দেখেন আমি যখন ছোট করব, দেখবেন আমার এই টেক্সটটাই মাঝামাঝি আছে, ঠিক না? এই সাইডে কিন্তু নাই, তারা কি আছে, এই একটা নির্দিষ্ট ওয়েটের মধ্যে আছে, দেখেন একটা উইটের মধ্যে আছে, দেখছেন? আমি স্ক্রিন যত বড় করি, মানে এটা মানে হচ্ছে আমি স্ক্রিনকে অনেক বড় করলাম, মানে জুম আউট করছি, বাট স্ক্রিনটা অনেক বড়, এটা প্রায় হচ্ছে এমন হতে পারে প্রায় 50,000 পিক্সেলের মধ্যে আমরা আছি। তো এখানে দেখবেন আমার কন্টেন্টগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি থাকে,
ফিক্সড থাকে, ঠিক না, সেটা থেকে দুই পাশে সরে যায় না। কিন্তু আমাদের কন্টেন্টে একটু খেয়াল করে দেখেন, যদি এই পার্টটা একটু ফোকাস করেন, আমি যতই ছোট করি না কেন সে একদম এখানে পড়ে আছে। সে থাকার কথা ছিল এখানে মাঝামাঝি, কিন্তু সে ওখানে নেই, সে আছে কোথায়, একদম দুই পাশে বা দুই কর্নারে পড়ে আছে। তো এটার জন্য আমাকে একটা ক্লাস তৈরি করতে হয়, বা হচ্ছে আমাদেরকে একটা পার্ট তৈরি করতে হয় যার নাম হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, মানে কন্টেইনার মিনস হচ্ছে আসলে আমার যে মেইন কন্টেন্টটা আছে, আমার ওয়েবসাইটের কন্টেন্ট, সে কতটুকুতে থাকবে সেটা আমাদেরকে ডিসাইড করে দিতে হয়। তো একটা সহজ প্রসেস হচ্ছে একটা কন্টেইনার নামে ক্লাস তৈরি করা হয়। এটা আমরা উপরে তৈরি করি যেহেতু এটা সব ক্লাসের সাথে রিলেটেড। আমি দিলাম হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, তো কন্টেইনার দিয়ে আপনি এখানে একটা বর্ডার দিতে পারেন, বর্ডার মানে সহজে বোঝার জন্য আর কি, সলিড রেড। দেন আমি একটা উইড দিচ্ছি। হ্যাঁ, ধরুন উইডের নাম দিলাম হচ্ছে আমি আপাতত 992 পিক্সেল, ঠিক আছে। তো দেওয়ার পর আমি এখানে বলে দিচ্ছি মার্জিন অটো। হ্যাঁ, তো মার্জিন অটো দিলে যেটা হয় আপনার পুরো ওয়েবসাইটটি সেন্টারে চলে আসে আর কি। দেখেন আমি রিলোড দেই, আমি কোথাও ইউজ করিনি যার কারণে আসবে না। তো আমি এই যে যেটা ফুল উইথ, ব্যানারটা তো হচ্ছে ফুল উইথ, ঠিক না, আমি চাই ব্যানারের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এতটুকুতে থাকবে, মানে ফুল উইথে না, ছোটোতে আসবে, ঠিক আছে। তো আমি কী করবো, এখানে একটা কন্টেইনার ইউজ করব, কন্টেইনার। হ্যাঁ, তো কন্টেইনারের মধ্যেই আমার পুরো জিনিসটা আসবে। তো এটা একটু গোলমাল লাগতে পারে, বাট একটু পরে বুঝে যাবেন যখন আমরা আরেকটা সেকশনে জিনিসটা ব্যবহার করব। এখন খেয়াল করে দেখেন, যদি আমি রিলোড দিই, দেখছেন পুরো কন্টেন্টটা একটা নির্দিষ্ট কন্টেইনারে চলে এসছে না, মানে এতটুকুর বাইরে কিন্তু সে নেই। এখন আপনি স্ক্রিন যতই বড় করেন না কেন সেই এতটুকুতেই স্ট্রাক থাকবে বা হচ্ছে ফিক্সড থাকবে, ঠিক আছে। তো ওই মার্জিন অটো না দেন, যদি আপনি মার্জিন অটো না দেই, দেখেন দিলাম না, তখন যেটা হবে সে এক পাশে থাকবে। হ্যাঁ, সে সেন্টারে আসবে না। এই কারণে কী করতে হয়, এই যে মার্জিন অটোটা ব্যবহার করতে হয় আর কি, ঠিক আছে। দেখেন চলে আসলো। এখন এই টেক্সটগুলোকে আমাকে ডান পাশে নিতে হবে, ঠিক না। তো ডান পাশে নেওয়ার জন্য দেখেন আসলে এই সবগুলো টেক্সট কার মধ্যে আছে বলেন তো, এগুলো আছে আমার ব্যানার কন্টেন্টের মধ্যে নাকি। তো আমি এখানে যদি বলে দিই টেক্সট অ্যালাইন রাইট, হ্যাঁ, টেক্সট অ্যালাইন রাইট, হ্যাঁ, দেখেন তাহলে সব রাইট পাশে চলে আসবে। দেখছেন রাইট পাশে চলে আসছে। এরপর দেখেন এই যে একটা পি, হ্যাঁ, পি এর উইডটা কিন্তু কত ছিল, অর্ধেক ছিল, দেখছেন। মানে আমি যদি পুরো ওয়েবসাইটটাকে 100% ধরি, এই পি এর উইড হচ্ছে কত পার্সেন্ট, 50%। তাহলে আমাকে কী করতে হবে, পুরো জিনিসটাকে এই যে 50% বা পি এর যে উইডটা আছে এটাকে আমাকে 50%-এ নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন এখানে অনেক বড় আছে, আমি এটাকে 50%-এ নিয়ে আসবো। তাহলে আমি এখানে কি ইউজ করব, এই যে পি আছে আমি সবগুলোকে আগে আলাদা আলাদা করে সিলেক্ট করে নিই। হ্যাঁ, যেমন ডট হেডিং দিলাম, তিনটা, তো তিনটার জন্য নিলাম, নিয়ে আমি এখন রিপ্লেস করে দিচ্ছি আর কি, বা রিনেম করে দিচ্ছি। এতটুকু কপি, এখানে রিপ্লেস, ঠিক আছে। তো করার পর এই যে যেটা পিজি আছে, পিজি আমি একটু উইড বলে দিচ্ছি, উইড। তো উইড দিলাম হচ্ছে আমি 50%। তো 50% দেওয়ার পর দেখেন সে হচ্ছে ডান পাশে চলে আসছে, দেখছেন, মানে সে থাকার কথা এই পাশে, সে আসছে কোথায়, এই পাশে। তো আমাকে এই এলিমেন্টটাকে ডান পাশে নিতে হবে, ঠিক না। তো এটা উইড ফিক্স করলে এই সমস্যাটা হয়। তো আমি কি করব, এই যে পিজিটা আছে এখানে বলে দিব মার্জিন, মার্জিন লেফট অটো, ঠিক আছে। দেখেন, দেখছেন এটা দিলে কি হয়ে যাবে, সে ডান পাশ থেকে সেই বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে। হ্যাঁ, অটো মানি হচ্ছে আসলে মানে আমি তাকে নির্দিষ্ট কোনো মার্জিন দিলাম না, সে কী করবে, যতটুকু ফাঁকা পাইছে পুরো ফাঁকা জায়গাটা সে কী করে নেবে, নিয়ে নেবে। আপনাকে মাপামাপি করতে হবে না যে আসলে আপনি কত পিক্সেল মার্জিন দিবেন, ঠিক আছে। তো এটা একটা শর্ট প্রসেস আর কি, যার মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। এখন দেখেন এই টেক্সটগুলো দেখা যাচ্ছে না, এগুলোকে কী করতে হবে, আমাকে হোয়াইট করতে হবে। তো আমি যদি এখানে বলে দিই এই যে এই সবগুলোর প্যারেন্ট যেটা আর কি, হ্যাঁ, যেহেতু সবগুলো হচ্ছে টেক্সট এলিমেন্ট, এগুলোর প্যারেন্ট হচ্ছে কি ব্যানার কন্টেন্ট। তো ব্যানার কন্টেন্টে যদি বলে দেন যে কালার হোয়াইট, রিলোড, দেখেন যে কালার হোয়াইট হয়ে গেছে, দেখছেন একদম সেম, এরকম এখানে যেরকম আছে এখানেও সেম। কিন্তু এই চেঞ্জ হবে না, কারণ এ হচ্ছে কি সে একটু ঘাটতে রয় আর কি, একে সবসময় এর মধ্যেই স্টাইল করতে হয়। তো আমি এখানে কালার বলে দিচ্ছি কালার হোয়াইট, ঠিক আছে। দেখেন এখন গিয়ে এটা কালার হোয়াইট হবে। ওকে, তো মোটামুটি হলো। এখন হচ্ছে ফন্ট সাইজ আর ফন্ট ফ্যামিলি এগুলো একটু সেট আপ করতে হবে, ঠিক আছে। তো এই সবগুলো এলিমেন্টের মধ্যে আমাদের প্রথমে একটা ফন্ট ফ্যামিলি বলে দিচ্ছি। ধরুন ফন্ট ফ্যামিলি যেটা হেডিং, হেডিংয়ের জন্য হবে মনসেরাত, আর এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য হবে সান্স সেরিফ। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি ওপেন সান্স, ওকে। আর বাটনের জন্য এই যে মনসেরাত আমরা ইউজ করব, ওকে। তাহলে দেখবেন এই যে ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হবে, দেখতে সুন্দর লাগবে আর কি। দেখেন অনেকটা হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে একটু ফন্ট সাইজটা বড় করা উচিত, ঠিক না। তো আমরা ধরুন এই যে জনটা আছে, হ্যালো জন, এটাকে হয়তো আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস রাখতে পারি। তো সাধারণত এটা আপার কেসই থাকে, দেখলে সুন্দর লাগে আর কি। দেখেন
অনেকটা ভালো দেখাচ্ছে। এরপর ধরুন এই যে পিটা আছে, পি এর ফন্ট সাইজটা একটু ছোটো করা যায়, এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে ধরুন আপনি ফন্ট সাইজ বলে দিলেন হচ্ছে আপনার 14 পিক্সেল বলে দিলেন, হ্যাঁ, দিয়ে যদি রিলোড দেন এরকম একটা সাইজে চলে আসবে। আর এই হেডিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে আপনি ফন্ট সাইজটা আর একটু বড় করা যায় আর কি। ধরুন আপনি ফন্ট সাইজ দিলেন হচ্ছে 42 পিক্সেল, এরকম একটা দিয়ে দেন। যদি বেশি বড় হয় ছোট করবেন, দেখেন এরকমই হবে। দেখেন এখানে যে খেয়াল করে দেখেন এটা অনেক বড় ছিল, ঠিক আছে, এখানে সেম জিনিসটা করলাম। এরপর আসলে এই বাটনটাকে একটু স্টাইল করতে হবে। তো বাটনে দেখেন এটা নর্মালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক কালার ছিল, আর যখন হোভার করবো তখন এক কালার ছিল, ঠিক না? তো আমরা যেটা করব, এই যে বাটনটা আছে, বাটনকে আমরা প্রথমে দিব ডিআইবি, হ্যাঁ, মানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। না হলে যেটা হবে আপনি উপরে নিচে আছে, এটা একটু পরে কাজটা একটু পরে করি। আমরা ধরুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক না? তো ব্ল্যাক কালার দিয়ে কালার হোয়াইট দেওয়া আছে, সমস্যা নাই। তো আপনি একটা প্যাডিং দিতে পারেন, হ্যাঁ, প্যাডিং হচ্ছে উপরে নিচে ধরুন আমরা 15 পিক্সেল দিলাম আর দুই পাশে 25 পিক্সেল দিলাম, ঠিক আছে? তো দিলে দেখবেন এই এই আইটেমটা দেখছেন সে বর্ডার থেকে উপর বের হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন, একটু ছোটো করতে হবে, দেখছেন বর্ডার থেকে উপরে চলে আসছে, সে কি নাই ওই বর্ডারের ভিতরে নেই। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমরা জানি যে মানে এ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট আর কি, জানি বা না জানি এখন জানিয়ে দিলাম। তো আমাকে যদি এই এখানে একটা প্রপার্টি ইউজ করেন ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন দেখবেন সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? মানে এখন সে ওই যে বর্ডারের উপরে চলে আসছিল ফ্লোয়েট হয়ে, ওই জিনিসটা সে চলে গেল। তারপর দেখেন টেক্সট ডেকোরেশন নান করা উচিত, ঠিক না? সেটা হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন নান বলে দিলেই হয়ে যাবে। দেখেন টেক্সট ডেকোরেশন নান শেষ। এরপর হচ্ছে দেখেন একটা ক্যাপসুল টাইপের ছিল, ঠিক না? যে আমরা যে স্টাইলটা দেখি একটু গোল ছিল। তো এরকম গোল করতে গেলে কী করতে হবে, এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস, হ্যাঁ, মানে এটা হচ্ছে বর্ডারটাই গোল করার জন্য। তো 25 পিক্সেল দিলে হচ্ছে এরকম ক্যাপসুল হয়ে যায় আর কি বাই ডিফল্ট। দেখেন যে ক্যাপসুল হয়ে গেছে, দেখছেন? এখন হচ্ছে এটাকে হোভার করতে হবে, যে মাউস নিলে তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে আর কালারটা কী হয়ে যাবে, এরকম হচ্ছে আপনার কালারটা ব্ল্যাক হবে আর কি, উল্টা হবে আর কি। এখন যা আছে তার উল্টা হবে। তাহলে আমরা কী করবো, এটা কিন্তু অলরেডি একবার করেছি, যে আমরা এখান থেকে একটা হোভার লিখতে হয়, ঠিক না? হোভার লিখে কোন প্রপার্টিগুলো আপনার চেঞ্জ হবে সেটা আপনি বলে দিলেন। তো প্রথমে আমরা কালার দিলাম হচ্ছে কি, কালার হয়ে যাবে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি হোয়াইট, ঠিক আছে? দেখেন এখন যদি আমরা রিলোড দিই চেঞ্জ হয়ে গেছে, ঠিক? এখন বলতে পারেন যে আসলে কালারটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে মেন যেটা এলিমেন্ট সেখানে কী করতে হবে, ট্রানজিশন ডিউরেশন ইউজ করতে হবে, হ্যাঁ, ট্রানজিশন ডিউরেশন 0.3s। ওকে, এটা একটা মোটামুটি কমন টাইম আর কি, যেটা খুব ফাস্টও না খুব স্লোও না, ঠিক আছে? ওকে, তাহলে হলো এরকম। আর এখানে দেখেন ওই যে ফন্ট ওয়েট যেটা আর হচ্ছে ফন্ট কালার, এই দুইটা হচ্ছে আপার কেস ছিল। তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট ওয়েট হচ্ছে আপনার বোল্ড ছিল। বোল্ড মানে হচ্ছে 700 আর কি, হ্যাঁ, অথবা একটা বোল্ড লিখলেও প্রবলেম নাই। দেখেন এটা একটু বড় হলো এরকম আসবে। তো এটা মনে হচ্ছে বোল্ডে ভালো দেখাচ্ছে না, ফন্ট ওয়েট নর্মালি ঠিক আছে আর কি, আপনার কিছু হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এখন এই যে একটা উপরে নিচে বিশাল একটা প্যাডিং ছিল, দেখছেন? উপরে নিচে ফাঁকা ছিল। তো বলতে পারেন মার্জিন দিয়ে করা যায়, তো আসলে মার্জিন না, এটা প্যাডিং দিয়ে মেনটেন করলে বেটার আর কি। তো আমরা এই যেটা আমার মেইন এলিমেন্ট বা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে আমার ব্যানার কন্টেন্ট, হ্যাঁ। তো ব্যানার কন্টেন্টের মধ্যে আমরা এই প্যাডিংটা দিয়ে দিব। তো ধরুন আমি প্যাডিং দিলাম এরকম, ধরুন উপরে দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল, আর আচ্ছা এইভাবে দিই, ফিক্স করে দিই আর কি। প্যাডিং টপ দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল, আর প্যাডিং বটম দিলাম 80 পিক্সেল। রিলোড দেন, দেখছেন? মানে অনেকটা হয়েছে, হয়তো আর একটু বাড়াই দিতে পারেন, হ্যাঁ। ধরুন আমি যদি এখানে 80 দিই আর এখানে ধরুন দিলাম হচ্ছে 110, ঠিক আছে? এরকম একটা ভিউতে রাখতে পারেন। আচ্ছা, তো একটু আমি যদি ইমেজটা ছোট করি, এখানে একটু কিছু কনফ্লিক্ট দেখবেন যে আসলে ইমেজটা কি হচ্ছে না, মানে এখানে এটা দেখেন আমি যতই ছোট করি ইমেজটা কিন্তু ফিক্সড, ঠিক না? কিন্তু এখানে জিনিসটা এরকম হচ্ছে না, ইমেজটা রিপিট হয়ে গেছে। তো এটার জন্য কিছু সিএসএস বা আচ্ছা কিছু প্রপার্টি ব্যবহার করতে হয়। তো আসলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় ইউজ করছেন সেখানে চলে যাবেন। তো গিয়ে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তো এটা দিলে দেখবেন ব্যানার ইমেজ একটাই থাকবে কিন্তু পুরো জায়গাটা ফাঁকা। তো এখানে বলে দিতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড সাইজ সবসময় কভার ইউজ করবেন, কাভার দিয়ে যখন রিলোড দিবেন দেখবেন পুরো ইমেজ জুড়ে একটা ইমেজ আসছে, দেখছেন? আচ্ছা,
এরপর হচ্ছে এই যে হাইটটা আছে এটা মেবি আরেকটু বাড়াইতে হবে আর কি, আমরা 100%-এ যদি আসি, সাধারণত ব্যানারটা হচ্ছে বাকি স্ক্রিনটা জুড়ে থাকে আর কি। তো আমরা যেটা করবো, এই যে এখানে কোথায় ছিল আমাদের প্যাডিং টপ, এখানে ধরুন 110 দিলাম, আর এখানে দিলাম 140, ঠিক আছে? তাও কমই মনে হচ্ছে, আমরা এখান থেকে 130 দেই, আর এখান থেকে 160 দেই। আচ্ছা, এতটুকুই রাখি, ঠিক আছে? দেখেন মোটামুটি হয়ে গেল আর কি, তাহলে ব্যানার পার্টের কাজ শেষ। তো এখানে এই পি থেকে এখানে একটা মার্জিনটা একটু বেশি ছিল, দেখছেন? আবার H3 থেকে এখানে মার্জিনটা একটু কম ছিল, যেটা এখানে একটু বেশি, আর এখানে আর উল্টা আর কি। তো আমরা এটাকে একটু ফিক্স করে দিতে পারি। এটা হচ্ছে হেডিংয়ে এসে মার্জিন বটম দিলাম ধরুন 15 পিক্সেল, আর পিতে এসে মার্জিন বটম দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, ডাবল দিচ্ছি আর কি। তাহলে এই অসামঞ্জস্যটা ঠিক হবে। অথবা নিচে আরেকটু বাড়াইতে পারেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে 40 দিতে পারেন আর কি, 10 পিক্সেল বেশি দেন, ঠিক আছে? অনেকটা চলবে। তো দেখেন মোটামুটি আপনার এই ডিজাইনটার মতোই করেই এই ডিজাইনটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরেকটা প্রপার্টি একটু ইউজ করেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, পজিশন বলে দিবেন বটম সেন্টার। বটম সেন্টার কারণ হচ্ছে দেখেন এই ইমেজের ক্ষেত্রে এই হাতটা একটু এখানে দেখাচ্ছে, ঠিক না? কিন্তু আমাদের এখানে ওই যে ড্রোনটা হারাই গেছে, রিলোড দেন, এখন আপনি এরকম দেখতে পারেন, অথবা হচ্ছে জাস্ট সেন্টার দিতে পারেন, তাহলে দুটোই থাকবে আর কি। দেখেন এটাও আছে, এটাও আছে। তো এটা মূলত হচ্ছে আপনি যখন ওই প্যাডিংটা একটু বড় করবেন তখন এটা ঠিকঠাক থাকবে। দেখেন আমরা যদি বড় স্ক্রিনে আসি, এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ? অথবা হচ্ছে এই উপরে নিচে যে প্যাডিংটা সেটা আরেকটু বাড়াই আপনাকে ম্যানেজ করতে হবে আর কি, হ্যাঁ? তো ধরুন আমি এখানে 160 দিই, আর এখানে ধরুন 180 দিই, এরকম, ঠিক আছে? এখন অনেকটা মিলবে আর কি। অনেক, এই যে এটা তার চেয়েও বড় ছিল যদিও, তো এটাও মোটামুটি এরকম একটা জায়গাতে চলে আসছে, ঠিক আছে? তো এই ছিল ব্যানার নিয়ে। এটা হলো খুব কঠিন না জিনিসটা, দেখেন আপনি খুব কমন সিএসএসগুলো ব্যবহার করে করেছেন, আর সেম প্রসিডিউরটাই দেখবেন আপনি সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন, যার কারণে এক সময় খুব কঠিন লাগবে না, সবাই খুব সহজ লাগবে। তো দেখতে দেখতে প্র্যাকটিস করতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।